এটা গুরুদায়িত্ব যথেষ্ট এই কারণে যে আমার সাথে যে প্যানেলটি রয়েছে সেই প্যানেলটি কিন্তু যথেষ্ট গুণী এবং সমৃদ্ধ প্যানেল এবং যথেষ্ট ম্যাচিওর্ডও বটে। ফলে যথেষ্ট গুরুদায়িত্ব। এছাড়া আমরা ভারত এবং হ্যালো, এবার শোনা যাচ্ছে? তো একটি গুণী প্যানেল এবং সমৃদ্ধ এবং ম্যাচিওর প্যানেল আমার সাথে আছে। দক্ষিণ এশিয়ায় এই মুহূর্তে করব অধ্যাপিকা ঈশানী নস্করকে তার বক্তব্য রাখার জন্য। অধ্যাপিকা ঈশানী নস্কর, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, যাদবপুর বিশ্ববিদ্যালয়। বলেছেন অধ্যক্ষ মহাশয়া, স্যার বলেছেন, প্রফেসর তো, এবং অনেকটা খানিকটা উত্থাপন করে দিয়েছেন। আমার কাছে একটা আলোচনার সুবিধে আছে, সেটা হচ্ছে যদি সাউথ এশিয়া হিসেবে নামকরণটা হতো এই আলোচনা, তাহলে হয়তো আমাকে খানিকটা সাউথ এশিয়া নিয়ে কথা বলার প্রয়োজন মনে করতো। কারণ আমি আন্তর্জাতিক সম্পর্কের ছাত্রী হিসেবে সবসময় দক্ষিণ এশিয়া বলতে কি বোঝানো হয় এটা একটা বিতর্ক সাপেক্ষ ব্যাপার, সেই জায়গাটাতে আসতে হতো। তার কারণ হচ্ছে দক্ষিণ এশিয়াতে কে বা কারা থাকবে না, এটা নিয়েও কিন্তু নিরন্তর একটা আলোচনা চলতে থাকে। তার অপর একটা প্রমাণ হচ্ছে যে সার্কের মধ্যে অনেক পরে আফগানিস্তানকে অন্তর্ভুক্ত করা হয় এবং দক্ষিণ এশিয়ার মধ্যে চীন, যেটা অনিকদা অলরেডি একটুখানি উল্লেখ করে দিচ্ছে এবং সেই আঙ্গিকেই আমি কথা বলবো। এটা আমার অনিকদার সঙ্গে কথা বলা আছে, কাজে সেই জায়গাতেই আমি আস্তে আস্তে যাব। তো চীনকেও দক্ষিণ এশিয়ার মধ্যে রাখা হয় কি না এটা নিয়েও বিতর্ক আছে। কাজে ভারতের প্রতিবেশ শব্দটা আসলে অনায়াসে আমি চীনকে দক্ষিণ এশিয়ার মধ্যে রাখবো কি রাখবো না সেই বিতর্কটাকে খানিকটা আলাদা করে রেখে আলোচনার মধ্যে রাখতে পারি। দেখুন, পৃথিবীতে নানা কলোনিয়াল টাইমস থেকে তাদের সবসময় আলোচনার মধ্যে কোথাও একটা প্রাচীনত্ব, ঐতিহাসিকতা কাজ করে। আমাদের আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট ইন্ডিয়া চায়না রিলেশনস এখন একটুখানি পাল্টেছে, ইজ বেসিক্যালি ফ্রম দ্য কলোনিয়াল প্যারাডাইম। অর্থাৎ কলোনিয়াল সূত্রে আমরা উত্তরাধিকারের সঙ্গে যা যা পেয়েছি, যার মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে বর্ডার, সেটার থেকে আমাদের নেগোসিয়েশন শুরু হয়। whereas তাদের আন্ডারস্ট্যান্ডিং অফ বর্ডার্স ইজ ফ্রম দ্য প্রি কলোনিয়াল টাইমস। কিন্তু এইটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে শুধু কিন্তু এইটা, এই যে পার্সপেক্টিভ, চাইনিজ পার্সপেক্টিভ যেটা আছে, সেটা কিন্তু শুধু ভারতের ক্ষেত্রে প্রযোজ্য নয়। চীনের সঙ্গে প্রতিবেশী বর্ডারকে কেন্দ্র করে 14টা রাষ্ট্রের সমস্যা হচ্ছে, বিকজ চীন একটা বিরাট রাষ্ট্র, প্রচুর দেশের সঙ্গে তার বর্ডার, তাই 14টা রাষ্ট্রের সঙ্গে সমস্যা ছিল। মোর অর লেস 12টা রাষ্ট্রের সঙ্গে সর্টেড। বাণিজ্য ঘাটতির কথা বলেছেন। বাণিজ্য ঘাটতি নিয়ে দুটো দেশের মধ্যে টানাপোড়েন আছে। আবার আমেরিকার প্রসঙ্গ এনেছেন শেষের দিকে, এবং আজকে আমেরিকার সাথে ভারতের সম্পর্ক যেদিকে যাচ্ছে, তাতে কি ভারত চীন নতুন করে মৈত্রী কোট আনকোট, যদি সেরকম কিছু হয়, আমরা কি সেদিকে যেতে পারি? ফলে হোয়াট টু ডু ইন ফিউচার? এনগেজড অ্যান্টাগনিজম থাকবে, এক ধরনের যোগাযোগও থাকবে, আবার এক ধরনের বিরোধিতাও থাকবে। সেটাই কিন্তু ভারতের বিদেশ নীতির কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং চীন বলাই বাহুল্য, অন্যান্য প্রতিবেশী দেশের মতোই চীন কিন্তু আমাদের বিদেশ নীতির কাছে বিরাট চ্যালেঞ্জ। অধ্যাপিকা ঈশানী নস্কর খুব সুন্দরভাবে চীনের সাথে আমাদের সম্পর্ককে বিভিন্ন দিক সেটা তুলে ধরেছেন, ওকে ধন্যবাদ। আমরা প্রশ্নোত্তর পর্বে আরও অনেক কিছু আমাদের জিজ্ঞাসা থাকবে শ্রোতাদের, সেগুলো আমরা সেই সময় আরও ঝালিয়ে নিতে পারবো। পরবর্তী বক্তা হিসেবে আমি বিশিষ্ট সাংবাদিক জয়ন্ত ঘোষালকে আহ্বান করব তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। নমস্কার। সর্বাগ্রে আমি আমার কৃতজ্ঞতা ব্যক্ত করছি কাউন্সিল
ফর পলিটিক্যাল সায়েন্স, তাদের এই আয়োজনটাই একটা অত্যন্ত ইতিবাচক এবং আনন্দদায়ক ঘটনা। এবং মাস্টারমশাই আছেন শোভনবাবু, ওনার বদান্যতায় আমি বেশ কিছু ভালো আলোচনা হালে অনেকগুলো, এবং একটার সাথে আর একটা কোনো মানে একদম এই বিষয়টাতে, যে বিষয়টা হচ্ছে প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে আমাদের যে সম্পর্ক, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক, আমি খুব বেশি তত্ত্ব তালাশ না করে একদম প্রথমেই আমার নিজের 2-3টে অনুভব বা আমার উপলব্ধি বলি। প্রথম কথা হচ্ছে যে বিদেশ নীতি বা আন্তর্জাতিক সম্পর্ক যেরকম ডোমেস্টিক পলিটিক্স বা আমাদের অভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রেও হয়, বিদেশ নীতির ক্ষেত্রেও কিন্তু আমরা সর্বসম্মত বিদেশ নীতি গড়ে তোলার চেষ্টা করলেও আমাদের শ্রেণী দৃষ্টিভঙ্গি থাকে, ব্যক্তিগতভাবে আমাদের মতের মানে ভিন্নতা থাকতেই পারে, বরং সেটি প্রথমে মেনে নেওয়া ভালো। এবং আমি যেটা বলছি সেটা আমার মত, আমি মনে করি, এবং সাবজেক্ট টু কারেকশন, সেটা নিয়ে তর্ক, এটাকেই বাস্তবতা বলে মেনে নেওয়া ভালো। অর্থাৎ সবসময় একটা মিডল পাথ কি খুঁজে বার করতে হয়, এমন নয় যে আমি একদম সারাক্ষণই রোম্যান্টিসিজম হবে। বরং নেহরুর ক্ষেত্রে যেটা ভোলানাথ মল্লিকও লিখে গেছেন যে উনি একটা অদ্ভুত, যেহেতু পঞ্চশীল করেছেন, উনি ভাবছেন যে এরকম ভাবে এটা এত বড় ফড় ডিঙিয়ে খামোখা পঞ্চশীল মানে করে কেন করবে। আর ভোলানাথ মল্লিক লিখছেন মাই ডেজ উইথ মানে নেহেরু প্রাইম মিনিস্টার, সেই সম্ভাবনা বিপদের, আর্ট অফ পসিবিলিটিও যেরকম হয় সেরকম সেই পসিবিলিটিটার প্রতিবেশী রাষ্ট্রের ক্ষেত্রে চীন সম্পর্কে জেএন দীক্ষিতের একটা অসাধারণ, আমি তো খুব ভালো লাগে কথাটা, যে বাগানে মালিক, আমি জল দিচ্ছি গাছগুলোকে ভালো রাখার জন্য, কিন্তু সাপ আছে, সুতরাং আমাকে কিন্তু জল দেওয়ার সময় হাতে একটা স্টিক রাখতে হয়। এবং তার ফলে আমি বলে কিছু ছিলই না। উপমহাদেশের যে ধারণা, সেই ধারণাটা ছিল, কিন্তু সেই উপমহাদেশের ধারণাটা জাতিরাষ্ট্রের নির্মিত ধারণা, সেই ধারণাটা 1947-এর পরে তৈরি হয়েছে। অর্থাৎ যখন স্বাধীন রাষ্ট্রগুলো তৈরি হলো, সেই স্বাধীন রাষ্ট্রগুলোর বিচরণের মধ্যে দিয়ে একটা নতুন অঞ্চল তৈরি হলো। তো তাহলে প্রকৃতপক্ষে আমার মনে হয় যে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এটা উঠেই আসবে, তো যে তাহলে দক্ষিণ এশিয়াটা কি, এটা কোন ধরনের একটা অঞ্চল, এটাকে আমরা দেখব কিভাবে, ব্যাখ্যা করব কিভাবে। সমস্যা হচ্ছে এইখানে যে জাতিরাষ্ট্রের যে ভৌগোলিক যে সমস্ত সীমান্ত, যেটা সেই ভৌগোলিক সীমান্তের সঙ্গে সাংস্কৃতিক সীমান্তগুলো মেলে না। এবার এই যে ভৌগোলিক সীমান্তের সঙ্গে সাংস্কৃতিক সীমান্তের বেমিল হওয়া, স্যার আপনি শুরু করুন। কেউ বলবে? স্টুডেন্টরা আছে? আমরা কিছু প্রশ্ন নিয়ে নেব, তারপরে আমরা একটু নিজের পরিচয় দিয়ে প্রশ্নটা করুন। ধন্যবাদ। আমি বিশ্বজিৎ দাস, 3rd ইয়ার আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট, রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির। আমার কোশ্চেনটা হচ্ছে ইসানি ম্যাডামকে। আপনি ম্যাম বলেছিলেন গালওয়ান ভ্যালির কথা, যখন ক্লাস হয়েছিল তখন সোকল্ড বয়কট চায়না একটা ট্রেন্ড হয়েছিল। এই সম্পর্কে আমার অধ্যাপক ইকোনমিস্ট প্রণব বর্ধনের একটা কথা মনে পড়ে গেল। তিনি অত্যন্ত সুনিপুণভাবে ভারতের অর্থনৈতিক উত্থানের একটা কাঠামোগত বৈপরীত্য তুলে ধরেছিলেন। তার মধ্যে ভারতের উচ্চ দক্ষতা সম্পন্ন এবং অভিজাত কেন্দ্রিক পরিষেবা বা সার্ভিস সেক্টর আদতে একটি নড়বড়ে ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। অন্যদিকে চীনের আধিপত্য মূল শক্তি হল শ্রম নিবিড়, যার ভিত্তি রচিত হয়েছিল সার্বজনীন শিক্ষা এবং সুস্বাস্থ্যের উপরে। এই প্রেক্ষাপটে আমার যে প্রশ্নটি সেটি হলো, ভারত যদি বৈশ্বিক বাজারে চীনের এই একচাটিয়া আধিপত্য বা যে ম্যানুফ্যাকচার হাবকে যদি ঘাটতে চায়, এই অভিযান নির্ভর অর্থনীতি, যেখানে জনগণের জন্য পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টিতে ব্যর্থ হচ্ছে, সেখানে ভারত কি এখন চাকরি সুরক্ষা বা জব সিকিউরিটির বদলে সামাজিক সুরক্ষা বা সোশ্যাল সিকিউরিটির মডেলকে অগ্রাধিকার দেওয়া উচিত? চীনের এই শিল্প চ্যালেঞ্জ মোকাবিলায় ভারতের
কি এই সম্ভাবনাই কি একমাত্র পথ? এটি আমার কোশ্চেন। কয়েকটা প্রশ্নকে একসঙ্গে নিয়ে নমস্কার, আমি রঘুনন্দন মাইতি যাদবপুর ইউনিভার্সিটি থেকে পিএইচডি করছি আইআর ডিপার্টমেন্ট থেকে। তো আমার এসসি স্যারের কাছে কোশ্চেন, তো সাউথ ইস্ট এশিয়া বা সাউথ এশিয়াতে এই সংঘাতের মধ্য দিয়ে কোনো কি একটা ব্যালেন্স অফ পাওয়ার তৈরি হতে পারে আগামী দিনে? এই ব্যাপারে যদি স্যার কিছু বলে। আর কি আছো? হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ রূপম মজুমদার। আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গবেষণা করছি। তো আমার প্রশ্ন যে এটা কি বিগ ব্রাদারের থেকে এল্ডার ব্রাদারের নোশনটা আমাদের আশপাশে বুঝিয়ে দেওয়া উচিত। বিশেষ করে ভুটানের ক্ষেত্রে যখন ইউরোপিয়ান ইউনিয়নের কোনো একজন বলছেন এটা কতটা সাবস্টানশিয়েট করতে পারবেন যে আমরা বিগ ব্রাদারলি রাদার দেন এল্ডার ব্রাদারলি, এই জায়গাটা খুব একটা, কারণ আমরা সত্যি সত্যি আশপাশটায় বিনাইন একটা সেলফ, ডিমান্ডিং নয় কমান্ডিং রেসপেক্ট, সেইভাবে ভাবতে তো ভালোবাসি। এটার উপর আপনার একটু অভিমতটা জানতে চাই। ধন্যবাদ। আমার মনে হয় এবার আমরা উত্তরগুলো আমরা যে অর্ডারে বক্তারা বক্তব্য রেখেছেন, আমি অধ্যাপিকা ঈশানী নস্করকে অনুরোধ করব প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতে। আচ্ছা, আমি না প্রথম প্রশ্নটা ঠিক পুরোটা শুনতে পাইনি। আমার ধারণা প্রণব বর্ধন সাহেবের কোনো একটা উক্তির নিরিখে আমাকে প্রশ্ন করে, তবে যেটা আমি শেষে বুঝতে পারলাম, যদি ঠিক বুঝে থাকি তাহলে আমাকে বলবে। সেটা হচ্ছে একটা, আমাদের কি কোনো জব সিকিউরিটি মডেল অনুসরণ করা উচিত, এরকম কি একটা প্রশ্ন ছিল চীনের তুলনায়? শর্টভাবে বলতে গেলে আমার কোশ্চেনটা ছিল যে চীনের রাইজটা হচ্ছে সেকেন্ড সেক্টরের উপরে, ম্যানুফ্যাকচারিং বা ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, আর ইন্ডিয়ান রাইজ সার্ভিস সেক্টরের উপরে। আমার কোশ্চেনটা হচ্ছে চীনকে মোকাবিলা করার জন্য, যেটা মানে বলছেন আপনি যে বয়কট চায়নাটা আমরা করতে পারি, তার কারণটা হচ্ছে চীন আমাদের মার্কেট খেয়ে নিয়েছে। ইন্ডিয়া যে রাইজটা হবে কেমন করে? কারণ সার্ভিস সেক্টর মেইনলি একটা এলিট সেক্টর, এডুকেটেড এলিট সেক্টর, আর চায়না যে সেক্টর ম্যানুফ্যাকচারিং সেক্টর ওটা লেবার সেক্টর একটা। বেশ, আমি বুঝতে পারছি। হ্যাঁ, ঠিক আছে, প্রশ্নটা পরিষ্কার। সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে আমরা কম্পিটিশনটাকে না সেইভাবে না ভাবাটাই ভালো। কারণ চাইনিজ মডেল, তাদের যে রিফর্মসের যে ইতিহাস, তার সঙ্গে আমাদের ইতিহাসের কোনো মিল নেই। এবং আমাদের বক্তারা যেটা খুব পরিষ্কার করে বলেছে যে ইতিহাসকে না বুঝলে বর্তমানকে বোঝা সম্ভব নয়। ফলে চাইনিজ রিফর্মসের যে মডেল আছে সেটার সঙ্গে ভারতের রিফর্ম মডেলের কোনোই মিল নেই, সিম্পল কথা। ফলে আমাদের ম্যানুফ্যাকচারিং সেক্টর, যেটা আমাদের ম্যানুফ্যাকচারিং সেক্টর খুব এখনও কিন্তু আস্তে আস্তে তৈরি হচ্ছে। আমরা যদি চীনের সঙ্গে তুলনা করি তাহলে আমাদের ম্যানুফ্যাকচারিং সেক্টর কিন্তু আমরা অনেকটাই পিছিয়ে আছি, এবং যার জন্যে আমাদেরকে চীনের কাছ থেকে অনেক ধরনের জিনিস, অনেক সামগ্রী, অনেক পণ্য নিতে হয়, অনেক কনজিউমার প্রোডাক্টসও নিতে হয়। কাজে আমরা মোটামুটি, আমি ঠিক সিরিয়ালি প্রশ্নগুলো লেখা নেই। একটা প্রশ্ন রয়েছে যে ওই যে নেপালে চীনের ইনফ্লুয়েন্স, এই প্রশ্ন করেছিলেন তো যে, হ্যাঁ, যে এটার আপনার প্রশ্নটা কি ছিল যে নেপালে চায়না কারেন্সি যে নেপালে যেটা মানুষ যেটা পারচেজ বা চীনের পয়সা, আর একটা যে ভুটানের যে হাইড্রো পাওয়ার যেটা যে চীনের সঙ্গে যেটা ভারতের বিদেশ নীতি হয়তো তারা ইনফ্লুয়েন্স না হয়ে তারা চায়নার সঙ্গে যে হাইড্রো পাওয়ার, প্রশ্নটা বলুন, প্রশ্নটা কি? প্রশ্নটা বলতে এই যে সেখানে ভারতের সঙ্গে যে চায়নার যে রিলেশনটা, ভারতের সঙ্গে যে চায়নার যে রিলেশনটা এই নেপাল এবং ভুটানের প্রেক্ষাপটে এটা আরো খারাপ হয়ে যাবে কি? সেটা মানে আরো কি ইনফ্লুয়েন্স করছে, কিভাবে প্রভাব ফেলছে? আমি আপনাকে বলছি, যেটা আমাদের শিবাশিস বাবু খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন অঞ্চল বোঝাতে গিয়ে, সেই জিনিসটাই মানে এগুলো এত মাল্টি লেয়ার থাকে, মানে একটা মাইক্রো ঘটনা, মানে ধরুন এই যে এর টাকা চলছে, চীনে টাকা চলছে, সুতরাং চীনে টাকা কেন চলছে, আমি চলো গিয়ে চীনের সঙ্গে তাহলে আমি এখন ঝগড়া করতে যাব,
মানে ব্যাপারটা হচ্ছে যে একটা ম্যাক্রো কনটেক্সচুয়াল একটা পার্সপেক্টিভ, সেইটা নিয়ে আমাকে ভারত এবং পাকিস্তানের মধ্যে কিন্তু একটা সরাসরি ক্ষমতার, যেটাকে আমরা বলতে পারি লড়াই, ক্ষমতার ভারসাম্য চিরকালই ছিল। এবং চীন যখন পাকিস্তানের দিকে দাঁড়িপাল্লায় বেশি জোর দিয়েছে, স্বাভাবিকভাবেই ভারতের ক্ষেত্রে সেটা সমস্যা তৈরি করেছে। ছোট রাষ্ট্রগুলো আগে, ইংরেজিতে একটা শব্দ আছে ব্যান্ডওয়াগন, ওরা ইউজুয়ালি ছোট রাষ্ট্রগুলো ভারতের সঙ্গে ব্যান্ডওয়াগন করতো। যত দিন গেছে ওই চীন প্রশ্ন জয়ন্তবাবুকে করছি, মানে এই বাংলাদেশ, এটা আমার মনে হয়েছে, তবে এই প্রশ্নটা আমি দেখেছি কোনো জায়গাতে কেউ তোলেনি। সেটা হচ্ছে এই যে ধরুন বাংলাদেশের এই যে ভারত বিরোধী যে কথাগুলো বারবার করে আমরা শুনছি, এখন এটা অনেকেই বলছেন দাদাগিরি ইত্যাদি, ভারতের দাদাগিরি, সে বুঝলাম, কিন্তু এইটা তো ঘটনা যে ভারত মানে বাংলাদেশ যখন তৈরি হলো, মুজিব পর্বেই আমি বলছি, মুজিব পর্বে এবং তারপরে অনেকবার রাজনৈতিক পালাবদল হয়েছে, সব কিছু হয়েছে ঠিক, কিন্তু সেখানে এই যে ধরুন ধর্মীয় মৌলবাদের যে বিকাশ বা উত্থান যেটা ঘটল, আচ্ছা এটার সঙ্গে বাংলাদেশের প্রকৃত অর্থে গণতন্ত্র যে বিকশিত হলো না, এই দুটোর মধ্যে কি কোনো সম্পর্ক আছে? আমি একটা স্পেসিফিক এপিসোড বলছি, সেটা হচ্ছে মুজিব পর্বের একেবারে শেষের দিকে, মানে তার ওই হত্যাকাণ্ডের আগে। আপনাদের মনে থাকবে তখন মুজিব একটা পদক্ষেপ নিয়েছিলেন, বাকশাল উনি তৈরি করলেন। এই বাকশাল যখন তৈরি করলেন, সমস্ত কটা পার্টিকে উনি ভেঙে চুরে দিয়ে একটা ওই নিজের মানে সব কটাকে একটার মধ্যে বাস্কেটের মধ্যে নিয়ে, এবং এই বাকশাল তৈরিটা যখন হলো তখন কিন্তু এটা নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল যে অন্যান্য পার্টিগুলো তাদেরকে প্র্যাকটিক্যালি মানে ভেঙে দেয় ইত্যাদি, যেটা অনেকটা কয়েকটা শেষ কথা বলবার জন্যে এবং একটা সাম আপ করবার জন্যে। আর এই মুহূর্তে আমি জাস্ট 1 মিনিট একটা কথা বলে নিচ্ছি। আমার যেটা মনে হয় বাংলাদেশের ব্যাপারে যেটা বললেন, যে সেখানে লিটারেচারের বোধহয় একটা ভূমিকা আছে বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের জায়গায়। এই যে আওয়ামী লীগ মানেই কংগ্রেস বা ইন্ডিয়ার পক্ষে সুবিধাজনক, আর বিএনপি মানেই গন্ডগোল, এটাই বোধহয় বাঙালি পপুলিস্ট লিটারেচার একটা রোল প্লে করে দিয়েছে আমার মনে হয়। ওই যে গদগদ আবেগের যে লিটারেচারগুলো 70s পরবর্তীতে হয়েছে, সেগুলোর একটা ভূমিকা রয়ে গেছে, এটা আমার মনে হয়। এবার স্যারকে। আন্তর্জাতিক সম্পর্ক, ইন্টারন্যাশনাল রিলেশনস ডিসিপ্লিন আমার ঠিক বিষয়ও নয়, আমি এই নিয়ে কোনো চর্চাও করিনি, আমি এই ব্যাপারে বিশেষভাবে অজ্ঞ। তথাপি প্রথম থেকে শেষ পর্যন্ত যা বক্তব্য প্রত্যেকে শুনলাম, তাতে করে একটা জিনিস স্পষ্ট, যে আন্তর্জাতিক সম্পর্ক মানে লাভ অ্যান্ড হেট রিলেশন, এবং আন্তর্জাতিক সম্পর্ক মানে যেমন বন্ধুত্ব তেমনি শত্রুতা, বৈরিতা এবং যুদ্ধ। এই যুদ্ধ হচ্ছে আমরা দেখেছি যে আন্তর্জাতিক সম্পর্কের। আর আমি একটা অনুরোধ তার মধ্যে করে নিচ্ছি বক্তাদের সকলের কাছে, যে শেষ হয়ে গেলে আপনারা একটু লাউঞ্জে আসবেন, প্রিন্সিপালের ঘরের পাশের যে লাউঞ্জ আছে সেখানে আপনারা আসবেন। Thank you, Sharbani. Good afternoon. Council for Political Studies, so Department of Political Science এবং I2AC বিজয় কৃষ্ণ গার্লস কলেজ হাওড়ার যৌথ উদ্যোগে আয়োজিত রাজশ্রী বসু স্মারক অনুষ্ঠানে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। ভারত ও তার প্রতিবেশীরা শীর্ষক এই আলোচনা চক্রে
আজ বক্তা ছিলেন অধ্যাপক শিবাশিস চট্টোপাধ্যায়, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, যাদবপুর বিশ্ববিদ্যালয়, অধ্যাপিকা ঈশানী নস্কর, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, যাদবপুর বিশ্ববিদ্যালয়, জয়ন্ত ঘোষাল, বিশিষ্ট সাংবাদিক, এবং সঞ্চালক ছিলেন অধ্যাপক অনিক চট্টোপাধ্যায়, বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী, সিস্টার নিবেদিতা গভর্নমেন্ট সেন্ট্রাল ডিগ্রি কলেজ। আইপিএসির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই আপনাদের। আজ সারাদিন ব্যাপী আপনাদের সুচিন্তিত ও মূল্যবান বক্তব্য দিনটিকে সমৃদ্ধ করেছে। ধন্যবাদ জানাই অধ্যাপক শোভনলাল দত্তগুপ্তকে এবং অধ্যাপক তপন কুমার চট্টোপাধ্যায়কে। আমাদের কলেজকে এই সুযোগ দেওয়ার জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ। আশা করি আমরা আপনাদের আশাহত করিনি। আন্তরিক কৃতজ্ঞতা জানাই কলেজের প্রিন্সিপাল ডক্টর রুমা ভট্টাচার্যকে, যার সহযোগিতা ও উৎসাহ ছাড়া অনুষ্ঠানটি সুসম্পন্ন হতো না। কলেজের সকল অধ্যাপক, অধ্যাপিকা, ছাত্রছাত্রীরা, অফিস এবং সাপোর্ট স্টাফদের ধন্যবাদ জানাচ্ছি, যাদের পরিশ্রম ও সহযোগিতা ছাড়া আজকের অনুষ্ঠানটি সম্ভব হতো না। কৃতজ্ঞতা জানাই কাউন্সিল ফর পলিটিক্যাল স্টাডিজের সকল সদস্যদের এবং আমাদের কলেজের আইকিউএসি ও পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের সকল অধ্যাপক, অধ্যাপিকাদের। আমরা কৃতজ্ঞ রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির, বেলুড় মঠ, ভিক্টোরিয়া ইনস্টিটিউশন, রায়দিঘি কলেজ, যাদবপুর ইউনিভার্সিটি এবং সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্স থেকে যে সকল অধ্যাপক, অধ্যাপিকা, ছাত্রছাত্রী এবং গবেষকরা এসেছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা খুবই আনন্দিত যে আপনারা আজকে আমাদের সঙ্গে যোগদান করেছেন। তো থ্যাংক ইউ সবাইকে। আর চা এবং সার্টিফিকেট বাইরে দেওয়া হবে, আর সবাই একটু বাইরের রাস্তাটা দেখে তারপরে বেরোবেন।